ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথমেটিক্স টিচার। আর আজকে আমরা পড়ব নাম্বার থিওরি। ঠিক আছে, নাম্বার থিওরির ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। নাম্বার থিওরি বলতে আমাদের 6th সেমিস্টারের লাস্ট যে ডিএসসিটা আছে তাতে দুটো অপশান আছে, একটা হচ্ছে বায়োমেকানিক্স আর একটা হচ্ছে নাম্বার থিওরি। ঠিক আছে, তো সেই নাম্বার থিওরিটা আমরা আজকে শুরু করছি। এটা 6th সেমিস্টারের টপিক। নাম্বার থিওরির ফার্স্ট টপিক হচ্ছে লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। সিলেবাস দেখলেই বুঝতে পারবে। তো পড়া শুরু করার আগে আমি একটু অন্যরকম কথা বলি যে আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে, মানে আবার নতুন করে কোভিড শুরু হয়েছে। তো আমার যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যখন রাস্তাঘাটে বেরোবে তখন অবশ্যই মুখে মাস্ক এবং পকেটে স্যানিটাইজার বা সাবান তোমরা নিয়ে বেরোবে। মানে প্রিভিয়াসলি আমরা যেটা করে এসেছিলাম, তোমরা যেটা করেছো সেটা কিন্তু সবসময় অবলম্বন করবে, এবং এতে তোমাদেরও সেফ এবং তোমাদের যারা দেখবে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, আবার আমাদের মাস্ক পরবার সময় চলে এসেছে। তোমাদের দেখে যেন আরও 4টে লোকে শিখতে পারে যে আবারও আমাদের মাস্ক পরে রাস্তাঘাটে বেরোতে হবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। ঠিক আছে, তো এর আগে আমরা অনেক রকম ইকুয়েশন পড়েছি। যেমন ধরো কোয়াড্রেটিক ইকুয়েশন, 2x² + 3x + 10 = 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এর আমরা সলিউশন মেথড শ্রীধরাচার্য দিয়ে করেছি। বা কিউবিক ইকুয়েশন এরকম ছিল, x³ - 9x² + 10x - 12 = 0। এটাও আমরা করেছি ফার্স্ট সেমিস্টারে কিউবিক ইকুয়েশন, এটাকে কার্ডেন মেথড দিয়ে সলভ করেছি। বা 4th ডিগ্রি ইকুয়েশন, সেটাকে আমরা ফেরারি মেথড দিয়ে সলভ করেছি। এবার আমরা একটা স্পেশাল টাইপ আসছি, সেটা হচ্ছে লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। কাকে বলে লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন? আমরা সেটাকে প্রথমে দেখি। লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন কাকে বলে? an equation of the form ax + by + c = 0। বা কখনো কখনো এটা কোনো রাইটার এরকমও লেখে ax + by = c। ঠিক আছে, তাহলে যাই হোক, an equation of the form this where a, b, c are integers and a not equals to 0, b not equals to 0। তাহলে an equation of the form এটা where এটা is called a linear ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। এটা হচ্ছে লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশনের ডেফিনেশন। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেন আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন কাকে বলে? আমরা এরকম করে লিখবো, অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম ax + by + c = 0 where a, b, c are integers and a not equals to 0, b not equals to 0 is called a linear ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। তো এবার এরকম ইকুয়েশন না আমরা আগেও অনেক সলভ করেছি। তো এই ইকুয়েশনটার এমন কি এটার নাম হয়ে গেল লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন? এটার এই ইকুয়েশন এমন কি আছে? তো আমি একটা এক্সাম্পল দিই যে এটার এত গুরুত্ব কিসের। এটা আবার একটা নামও দিয়ে দিয়েছে লিনিয়ার ডায়োফ্যান্টাইন ইকুয়েশন। ধরো যে কোনো একটা ইকুয়েশন ওরকম টাইপের দেখতে, 2x + 3y - 10 = 0। ঠিক আছে, দিয়ে বললো এর সলিউশন বার করো। তো এর সলিউশন আমরা অনেক রকমভাবে বার করতে পারি। যেমন ধরো এখান থেকে আমরা y মানে যদি লিখি তাহলে আসবে দেখো 10 - 2x/3। ঠিক আছে, তো এইবার যদি আমি x এর ভ্যালু 1 নিই, টেক x = 1, তাহলে y এর ভ্যালু কত আসবে? 8/3। ঠিক আছে, তো x এর ভ্যালু 1 নিলে 8/3 আসছে y এর ভ্যালু। তাহলে 1, 8/3 is a solution of this equation। এটা তো সবাই পারবে। বা তুমি x এর ভ্যালু আরও অন্য কিছু নাও না, 1 না নিয়ে 2 নাও, বা 3 নাও, বা -2 নাও, -10 নাও, যা ইচ্ছা নাও, করসপন্ডিং y এর ভ্যালু বেরোবে। কিন্তু আমরা এইভাবে যদি সলভ করি, ওয়াইটা কিন্তু দেখো আমাদের ইন্টিজার আসছে না। ক্লিয়ার? ওয়াইটা আমাদের ইন্টিজার আসছে না।
এক্স আমি বেছে বেছে ইন্টিজারগুলো নিতে পারি, তাহলে করসপন্ডিং ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু নট নেসেসারিলি ইন্টিজার। আমি এই প্রসিডিওরে যদি করি তাহলে আমাদের অসুবিধাটা ওখানটায়, আমাদের লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের সলিউশন আনতে হবে ইন্টিগ্রাল ফর্মে। ঠিক আছে, ইন্টিগ্রাল ফর্মে আনাটাই হচ্ছে আমাদের এই কোয়েশনকে সলভ করার প্রসিডিওর। আমরা নাম্বার থিওরিতে যে কোনো সংখ্যা, যে কোনো ইকুয়েশনের সলিউশন এক্সিস্ট, মানে যে কোনো একটা ইকুয়েশনের সলিউশন আছে কখন বলবো, যদি এক্স আর ওয়াই দুটোই ইন্টিজার হয়। ঠিক আছে, সলিউশন এক্সিস্ট মানে যে কোনো ইকুয়েশন, এই ইকুয়েশনের তো একটা সলিউশন আছে, এক্স এর ভ্যালু 1 নিলে ওয়াই এর ভ্যালু 8/3 যে সলিউশন। কিন্তু আমরা নাম্বার থিওরিতে কিন্তু সলিউশন বলতে আমরা ইন্টিজার ফর্মে বুঝবো, তার মানে এটা একটা সলিউশন, কিন্তু নাম্বার থিওরিতে এটাকে আমরা সলিউশন বলবো না। আমরা যখন নাম্বার থিওরির প্রবলেম সলভ করবো এটাকে বলবো, বা লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন যখন সলভ করবো এটাকে কিন্তু আমরা সলিউশন বলতে পারবো না। তাহলে আমার এক্স এর ভ্যালু এমন একটা ইন্টিজার নিতে হবে যাতে করে ওয়াই এর ভ্যালু ইন্টিজার আসে, সেটাকে আমরা এই ইকুয়েশনের সলিউশন বলবো। ঠিক আছে, তাহলে সেই প্রসিডিওরটাই আমরা এখানটায় দেখবো যে কীভাবে সলভ করা যায়। আমরা যদি সার্টেন কিছু নিই তাহলে নট নেসেসারিলি ওয়াই ইজ অ্যান ইন্টিজার। ঠিক আছে, তাহলে কি প্রসিডিওর আমরা সলভ করবো সেটা আমরা দেখবো। আচ্ছা, সেটা একটা গেল। আবার দেখো ওইখানটা একটা কন্ডিশন দেওয়া আছে, এ নট ইকুয়ালস টু 0, বি নট ইকুয়ালস টু 0। ধরো এ 0 হয়ে গেল, এই ইকুয়েশনটার এ 0 হয়ে গেল, এর এ মানে কত 2, ধরো এখানটায় 2 না থেকে 0 দিয়েছি, তাহলে ইকুয়েশনটা কী হয়ে গেলো 3y মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে y মানে কোনো 10/3। তো এটা আবার সলভ করার কি আছে, এটা সবসময় এই ইকুয়েশনটা সবসময় y ইকুয়ালস টু 10/3 দেবে, তাই না? তাহলে a যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে y এর ভ্যালু সবসময় a/10, এর আবার সলভ করার কিছু নেই। তাছাড়াও এটা আবার ইন্টিগ্রাল ফর্মেও আসছে না, ইন্টিজার যে আসবে তাও আসছে না, তাহলে a ইকুয়ালস টু 0 হলে চলবে না। সিমিলারলি b ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় তাহলে x এর ভ্যালু 10/2 মানে সবসময় 5, এর তো সলভ করার কিছু নেই। তুমি বি এর ভ্যালু এই পার্টটায় 0 বসিয়ে দাও, তাহলে 3 এর জায়গায় 0 পুট করে দিলে এক্স এর ভ্যালু 5 আসছে, এটা আবার সলভ করার কি আছে, এ তো এমনি বেরিয়ে যাচ্ছে। তাহলে এ বি কিন্তু 0 হলে চলবে না, দুটোই সাইমেন্টেনিয়াসলি নট ইকুয়ালস টু 0 হতে হবে, মানে একই সাথে এরা দুটোকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, তবেই আমাদের ওই লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের ডেফিনেশনে আসবে, বা ওই ইকুয়েশনটাকে আমরা লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন বলবো। ক্লিয়ার? তো এই গেল। এবারে আমরা লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন সলিউশন প্রসিডিওরের আগে দু একটা ছোট ছোট থিওরাম করব। ফার্স্ট থিওরাম কি, আচ্ছা তোমরা বই যদি কিনতে যাও তাহলে এই বইটা কিনতে পারো, ডেভিড ব্রুটান, ভালো বই এটা। আর তাছাড়াও রাইটারের বই আছে, আমাদের ইন্ডিয়ান রাইটারের অনেক বই আছে, যে কোনো দোকানে খোঁজ করলে পেয়ে যাবে। তো আমরা এটাকে একটা থিওরাম পড়ব, যে থিওরামটা স্টেটমেন্ট এরকম, লেট ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 ইজ এ লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন, বা অনেক সময় এটাকে ইকুয়ালস টু 0 লেখা হয়, দুটোর মধ্যে এমন বেসিক কোনো পার্থক্য নেই। সিটাকে ওইদিকে নিয়ে চলে গেলে এরকম ফর্মে চলে আসবে। তাহলে লেট দিস ইজ an linear Diophantine equation and d is equals to GCD of a, b। এটা মানে হচ্ছে a আর b এর GCD মানে গসাগু হচ্ছে d। আমরা GCD মানে যেমন ধরো 3 আর 12, তার GCD কত, 3 আর 12 GCD হচ্ছে 3, তাহলে 3, 12 ইজ ইকুয়ালস টু 3 লিখবো, এটা মানে হচ্ছে গসাগু। ঠিক আছে, তাহলে যাই হোক, অ্যান্ড ডি ইকুয়ালস টু এটা, দেন দ্য ইকুয়েশন হ্যাজ এ সলিউশন, অবভিয়াসলি ইন্টিগ্রাল সলিউশন, মানে এক্স আর ওয়াই ভ্যালু যেন ইন্টিজার হয় সেটাকে আমি সলিউশন বলবো, যদি ফ্র্যাকশনে আছে সেটাকে সলিউশন বলবো না। তো যাই হোক, দেন দ্য ইকুয়েশন এটা হ্যাজ এ সলিউশন, সরি কি লিখলাম, দেন দ্য ইকুয়েশন হ্যাজ এ সলিউশন, দুবার লিখে ফেলেছি। দেন দ্য ইকুয়েশন হ্যাজ এ সলিউশন ইফ অ্যান্ড অনলি ইফ ডি ডিভাইডস সি। এটা মানে হচ্ছে ডি সিকে ডিভাইড করবে, উল্টা নয় কিন্তু, সি ডিকে ডিভাইড নয়, ডি ডিভাইড সি। তাহলে
আমাদের এই লিনিয়ার ডাইফ্যান্টাইন ইকুয়েশনটার সলিউশন থাকবে যদি ডি সিকে ডিভাইড করে। ইফ অ্যান্ড অনলি মানে উল্টোটাও আমাদের প্রমাণ করতে হবে, মানে যদি ডি সিকে ডিভাইড করে তাহলে দেখাতে হবে সলিউশন আছে। ক্লিয়ার? তো প্রুফটা আমরা করি। আমি প্রথমে ধরে নিচ্ছি এইটা হয়েছে, তাহলে আমাকে দেখাতে হবে যে এই লিনিয়ার ডাইফ্যান্টাইন ইকুয়েশনের একটা সলিউশন আছে। তাহলে এই দিকটা ধরে এই দিকটা প্রমাণ করব। লেট ডি ডিভাইড সি। তাহলে ডি যদি সিকে ডিভাইড করে তাহলে সিটাকে ডি এর মাল্টিপল হিসাবে লেখা যাবে। যেমন ফর অ্যান এক্সাম্পল আমি যদি এরকম লিখি যে 3 ডিভাইডস 12 লেখা যায়, 3 4কে ডিভাইড করে, তাহলে 3 12কে ডিভাইড করে, তাহলে 12 মানে আমি 3 ইন্টু সাম ইন্টিজার লিখতে পারি। যে কোনো একটা সংখ্যা আরেকটা সংখ্যাকে ডিভাইড করা মানে ওই সংখ্যাটাকে তার মাল্টিপল হিসাবে লেখা যায়, ইন্টিগ্রাল মাল্টিপল, ইন্টিজার মাল্টিপল হিসাবে লেখা যায়। তাহলে এখানেও তাই, ডি সিকে ডিভাইড করেছে, দেন দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার আর such that c is equals to rd। এটুকু আমরা লিখতে পারবো, যেখানে আরটাকে অবশ্যই ইন্টিজার হতে হবে। আচ্ছা, এগেন এটা দেওয়া আছে আমাদের, এটা মুছে দিচ্ছি। এগেন ডিটা হচ্ছে এ আর বি এর জিসিডি, দেন দেয়ার এক্সিস্ট 2 ইন্টিজার্স x0, y0 such that ax0 plus by0 is equals to d। অ্যাকচুয়ালি আমরা এটা ফার্স্ট সেমিস্টারে ইন্টিজারের যে টপিক ছিল ইন্টিজার বলে, সেই টপিকের মধ্যে এটা পড়েছিলাম যে ডিটা যদি এ আর বি এর জিসিডি হয় তাহলে দুটো ইন্টিজার আমরা পাবো x0 y0 বলে, যাতে করে ax0 প্লাস by0 ইজ এ মাল্টিপল অফ ডি হয়। তার মানে অ্যাকচুয়ালি আমার লেখা উচিত ছিল এখানটায় সাম কিউ ইন্টু ডি, মাল্টিপল অফ ডি মানে ডিকে একটা ইন্টিজার দিয়ে গুণ করলে এটা পাবো। দেখ কিউ এর ভ্যালু আমি 1 নিয়েছি। ক্লিয়ার? আমি আবার বলছি, এটা ফার্স্ট সেমিস্টারের টপিক। এ আর বি এ জিসিডি ডি যদি হয় তাহলে দুটো ইন্টিজার পাবো, যাতে করে ax0 প্লাস by0 ইজ ইকুয়ালস টু সাম ইন্টিজার ইন্টু ডি লিখতে পারি। সেই ইন্টিজারের ভ্যালু 1 নিয়ে নিয়েছি, তাহলে এটা লিখবো। তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে ইকুয়েশনটা, এই যে কি বলবো এক্সপ্রেশনটা, সেখান থেকে আমি লিখতে পারি না যে x0 y0 ইজ এ সলিউশন অফ ax প্লাস by ইজ ইকুয়ালস টু d। এখান থেকে আমরা x0 y0টা এই ইকুয়েশনের সলিউশন লিখতে পারি। কারণ এখানটায় এটা সলিউশন, এই ইকুয়েশনে এটা সলিউশন হলে x এর জায়গায় x0 y এর জায়গায় y0 পুট করলে স্যাটিসফাই করবে। দেখো স্যাটিসফাই করে গেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি x0 y0 ইজ এ সলিউশন অফ ax প্লাস by ইকুয়ালস টু d। কিন্তু আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে ax প্লাস by ইজ ইকুয়ালস টু c এর সলিউশন আছে, এখানটায় চলে এসছে d। আবার আমি বলছি দেখো, এখান থেকে আমি বলতে পারি x0 y0 ইজ এ সলিউশন অফ ax প্লাস by ইজ ইকুয়ালস টু d, এটা আমি বলতে পারি। কিন্তু আমার তো এর সলিউশন দেখাতে হবে না, আমাকে দেখাতে হবে ax প্লাস by ইজ ইকুয়ালস টু c এর সলিউশন, এখানটায় c থাকতে হবে। তাহলে আমার কিন্তু এখানটায় রেজাল্ট আসলো না। তাহলে এটা আমরা লিখবো না, তোমাদের বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম। তাহলে আমাকে কি করতে হবে? এই দিকটায় c আনতে হবে। তাহলে আমি এটাকে কি করি, c বাই d দিয়ে গুণ করে দেবো এই ইকুয়েশনটাকে। তাহলে মাল্টিপ্লাইং দ্য অ্যাবাভ ইকুয়েশন বাই c বাই d উই হ্যাভ c বাই d দিয়ে যদি গুণ করে দিই তাহলে এখানটা থাকছে দেখো ac বাই d ইন্টু x0 প্লাস bc বাই d ইন্টু y0 ইজ ইকুয়ালস টু c। এই দিকটা আমার কিন্তু c চলে এসছে। ক্লিয়ার? তাহলে c যদি চলে আসে, দিস ইমপ্লাই, এবারে দেখো এই দিকটা আমি এবার একটু মডিফাই করি। এখানটায় c বাই d, তাহলে এখান থেকে আমি c বাই d মানে কত লিখতে পারবো? r ইজ অ্যান ইন্টিজার। তাহলে এখান থেকে a r x0 প্লাস এখানেও c বাই d এসছে, তাহলে এখানেও r লিখবো, b r y0 ইজ ইকুয়ালস টু c। দিস ইমপ্লাই a ইন্টু r x0 প্লাস b ইন্টু r y0 ইজ ইকুয়ালস টু c। তাহলে এখান থেকে কি আমি বলতে পারি না
যে সো আর এক্স জিরো আর ওয়াই জিরো ইজ এ সলিউশন of the equation ax plus by is equals to c. x এর জায়গায় যদি আর এক্স জিরো বসাই এটা আসবে, y এর জায়গায় যদি আমি আর ওয়াই জিরো বসাই তাহলে এটা আসবে। স্যাটিসফাই করে গেছে, এটা এই কোয়েশনকে স্যাটিসফাই করে গেছে, এই জায়গা থেকে এটা থেকে আমি বলতে পারবো therefore দিস ইজ এ সলিউশন অফ দিস ইকুয়েশন। এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম যে দেন দ্য ইকুয়েশন হ্যাজ এ সলিউশন, এই কোয়েশনের একটা সলিউশন হচ্ছে তাই দেখাতে চাইছিলাম। ক্লিয়ার? তাহলে আমরা ধরেছি ডি ডিভাইড সি, সেখান থেকে আমি প্রমাণ করলাম যে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনটার একটা সলিউশন আছে। এবারে আমরা উল্টোটা দেখাবো। উল্টোটা কি দেখাবো? যে ধরে নেব যে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনটার সলিউশন আছে, কনভার্সলি আমরা ধরে নেব যে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনটার সলিউশন আছে, দিয়ে দেখাবো ডি ডিভাইড সি। ইফ অ্যান্ড অনলি ইফ মানে তাই বোঝায়। Conversely, let the equation ax plus by is equals to c has a solution. তাহলে আমাদের দেখাতে হবে d divide c. ক্লিয়ার? তো আমরা যদি সেটা দেখাতে চাই তো আমরা ধরে নিয়েছি যে এই কোয়েশনের একটা সলিউশন আছে, ধরে নিয়েছি। তাহলে আমাদের কি দেখাতে হবে? দেন উই হ্যাভ টু প্রুভ দ্যাট ডি ডিভাইড সি, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটার একটা সলিউশন আছে যদি ধরে নিই, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো দেন দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স x0, y0 such that ax0 plus by0 equals to c। তা আমি লিখতে পারবো, আমি তো ধরে নিয়েছি যে এটার একটা সলিউশন আছে। তাহলে x0 y0 বলে দুটো ইন্টিজার পাবো যাতে করে এই কোয়েশনটাকে স্যাটিসফাই করবে, সেটাই লিখেছি। ঠিক আছে? এগেন এটাকে ধরো কিছু একটা নাম দিয়ে দিলাম 1 নম্বর। এগেন ডি ইজ দ্য জিসিডি অফ এবি। তাই যদি হয় তাহলে জিসিডি অফ এবি যদি হয় তাহলে একটু আগে আমরা লিখলাম যে এখানে এটা সো ax0 plus by0 ax0 plus y0 should be a multiple of d, this is equals to rd। ধরে নিলাম আগেরটা কি লিখেছিলাম ax0 plus by0 equals to d লিখেছিলাম, r এর ভ্যালু 1 নিয়েছিলাম পার্টিকুলার, এটা আমি 1 নিয়ে নর্মালি rd রেখে দিলাম। তাহলে d is a gcd of ab, therefore ax0 plus by0 should be an multiple of d, integral multiple of d। তাহলে এটা লিখতে পারি where r is an integer, ব্র্যাকেটে লিখে দেবো where r is an integer। ক্লিয়ার? তাহলে এটাকে আমি দিয়ে দিলাম 2। from 1 and 2 we have c is equals to rd, এটার ভ্যালু c পুট করে দিলাম, তাহলে c equals to rd। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো যে দিস ইজ ইমপ্লাই c ডিভাইডেড বাই d ইজ ইকুয়ালস টু r। c কে যদি আমি d দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে আমাদের এটা তাহলে হচ্ছে একটা ইন্টিজার পেলাম, তাহলে সিটা d দিয়ে বিভাজ্য। ঠিক আছে? সো d ডিভাইড c। দেখো একটু কনফিউশন যেটা হয়, এটা মানে কিন্তু ভাগ, মানে এই ভাগটাকে আমরা এমনভাবে লিখবো না c বাই d লিখবো, কারণ c/d লিখলে অন্য কিছু বোঝায়, c ডিভাইডস d তাই বোঝাবে। ঠিক আছে? তো আমরা এরকম করে লিখবো না, কিন্তু ডিটাকে এরকম প্লেন আমরা ছোটোবেলায় যেভাবে লিখতাম c বাই d সেইভাবে লিখবো। তাহলে c কে d দিয়ে যদি ভাগ করি আর বলে একটা ইন্টিজার পাচ্ছি, তার মানে বিভাজ্য। দেখো 5কেও 2 দিয়ে ভাগ করা যায়, সেটা ভ্যালু কত 2.5। তুমি যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কিন্তু আমি 5 কি 2 দিয়ে বিভাজ্য না? কেন? কারণ এর ভাগফলটা ইন্টিজার আসেনি। যদি কোনো একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করে ভাগফলটা ইন্টিজার আসে তবেই বলবো যে তারা বিভাজ্য। যদি তাই না হয় তাহলে তো যে কোনো সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, যেমন 5কে 2 দিয়ে ভাগ করলে 2.5 বিভাজ্য হয়ে গেল, তা কিন্তু নয়। ইন্টিজার আসতে হবে রেজাল্ট, ভাগফল, তবেই বিভাজ্য বলবো। তাহলে এখানটায় c বাই d, c কে d দিয়ে ভাগ করলে r বলে একটা ইন্টিজার এসছে, এই যে rটাকে ইন্টিজার আমরা জানি, এখানে rটা ইন্টিজার এসছে, তাহলে আমি বলবো যে
ডি ডিভাইড সি, তো সেটা লিখেছি ডি ডিভাইড সি, যেটা আমরা প্রমাণ করতে চাইছিলাম। দিস প্রুভস দ্য থিওরাম। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট, এটা একদিন পরীক্ষায় আসার মতো, যে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের সলিউশন থাকবে ইফ অ্যান্ড অনলি ডি ডিভাইড সি। গেল ফার্স্ট থিওরাম। আচ্ছা, এরপরে আমরা সেকেন্ড থিওরামে চলে আসছি। সেকেন্ড থিওরামটা হচ্ছে যে ইফ ax plus by is equals to c, if লিখি না, let is a linear Diophantine equation and d is equals to a comma b such that d divides c। তাহলে এটা একটা লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন যার a আর b এদের জিসিডি মানে গসাগু d হয়েছে এবং ডিটা সি কে ডিভাইডও করে দিয়েছে। তাহলে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের একটা সলিউশন থাকবে। এখনই আমরা দেখলাম প্রিভিয়াস থিওরামে যে যদি a আর b এর গসাগুটা সিটাকে ডিভাইড করতে পারে তাহলেই সলিউশন থাকবে। তাহলে এখানটায় ডিভাইড করেছে, তাহলে এই ইকুয়েশনের একটা সলিউশন থাকবে। অ্যান্ড x0 y0 ইজ এ সলিউশন, যেহেতু ডিভাইড করছে একটা সলিউশন থাকবে, তার নাম দিয়ে দিচ্ছে x0 y0। যেমন ধরো 2,3 একটা সলিউশন এসছে, বা 10,20 এরকম একটা সলিউশন এসছে। দেন ইটস জেনারেল সলিউশন উইল বি x is equals to x0 minus b by d into t, y is equals to y0 plus a by d into t, where t is an integer। এটা খুব ইম্পর্টেন্ট থিওরাম। তাহলে এখানটার মধ্যে কথা বলতে যাচ্ছে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন তার a আর b এর গসাগু জিসিডি হচ্ছে d এবং d c কে ডিভাইড করে দিয়েছে। তাহলে এটা একটা সলিউশন থাকবে, ধরে নিলাম সেই সলিউশনটা x0 y0 2,4 এরকম টাইপের যদি হয়, এটা তো একটা সলিউশন বেরোলো 2,4। তাহলে এর জেনারেল সলিউশন কি হবে না, তো x ইজ ইকুয়ালস টু x0 মাইনাস b বাই d। কী করে মনে রাখবো, x ইজ ইকুয়ালস টু x0 মাইনাস b মানে হচ্ছে y এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই d। সিমিলারলি y যখন লিখবো y ইজ ইকুয়ালস টু y0 প্লাস a বাই dt, তাহলে y ইজ ইকুয়ালস টু y0 প্লাস x এর কোএফিসিয়েন্ট বাই d ইন্টু t। y লিখবো তখন এখানটায় x এর কোএফিসিয়েন্টকে d দিয়ে ভাগ করবো, x যখন লিখবো তখন y এর কোএফিসিয়েন্টকে d দিয়ে ভাগ করবো। প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। এটা হচ্ছে জেনারেল সলিউশন হবে। ঠিক আছে, জেনারেল সলিউশন মানে t এর ভ্যালু 1 পুট করলে একটা সলিউশন দেবে, 2 পুট করলে আরেকটা সলিউশন দেবে, 3 পুট করলে আরেকটা সলিউশন দেবে, সিমিলারলি -1 পুট করলে একটা সলিউশন দেবে, 0 পুট করলে আরেকটা সলিউশন দেবে। বোঝা গেছে? এটা তো একটাই সলিউশন, এটা 2,3, কিন্তু এটা জেনারেল সলিউশন মানে t এর ভ্যালু তুমি যে কোনো ইন্টিজার নাও না কেন এরা একটা সলিউশন দেবে, সেটা আমাদের জেনারেল সলিউশন বলে। আমরা পড়েছি আগে অলরেডি জেনারেল সলিউশন মানে কি। তো দেখি কি করা যায়। সিন্স d is equals to a comma b, আমাদের কোশ্চেনে দেওয়া আছে d equals to a comma b, তাহলে আমরা কি লিখব যে a আর b এর জিসিডি হচ্ছে d। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে then there exist two integers r1 comma r2 such that a is equals to r1d and b is equals to r2d। আগেরটা কি লিখেছিলাম যে a x0 plus b y0 is equals to some multiple of d, তাই লিখেছিলাম কারণ সেই ফর্মে আমার দরকার ছিল, ওই রকমভাবে লেখা দরকার ছিল। আর এখানটা আমরা এইভাবে লিখছি। এটা আমি একটা উদাহরণ দিই, যেমন ধরো 3 আর 12 এদের গসাগু হচ্ছে 3, ঠিক আছে, বা আরও আমি একটু জেনারেলাইজ দিই 12 আর 16 এদের গসাগু হচ্ছে 4,
ঠিক আছে, তাহলে দেখো 12টাকে লেখা যায় 4 ইন্টু 3, আবার 16টাকে লেখা যায় 4 ইন্টু 4। ঠিক আছে, তাহলে এই যে 12 সেটাকে সাম মাল্টিপল অফ ডি লেখা গেল, সিমিলারলি 16 এটাকেও সাম মাল্টিপল অফ ডি লেখা গেল। এটা যদি ডি ভাবি আমি, তাহলে এ ইজ ইকুয়ালস টু সাম মাল্টিপল অফ ডি, বি ইজ ইকুয়ালস টু সাম মাল্টিপল অফ ডি। এবং এই যে মাল্টিপল, এই 3টাই তো এখানে আর1, আর এই 4টা মানেই R2। দেখো R1 আর R2 কিন্তু এরা মিউচুয়ালি প্রাইম হবে, মানে এরা একে অপরের ইয়েতে মৌলিক হবে, তার মানে এদের গসাগু হবে 1। বুঝা গেছে? তুমি যেভাবে এদের গসাগুটাকে এইভাবে লিখলেই কিন্তু R1 R2 কে প্রাইম হবে। তাহলে আমি যে এটা লিখলাম যে A ইজ ইকুয়ালস টু R1D এবং B ইকুয়ালস টু R2D, তাহলে এই যে R1 অ্যান্ড R2 এটা কিন্তু মিউচুয়ালি প্রাইম হবে। তাহলে হোয়ার R1, R2 মিউচুয়ালি প্রাইম মানে এদের গসাগু 1। ঠিক আছে, তুমি এরকম এই এক্সাম্পলটাকে মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে এটা আমরা পেলাম, এটা লিখে রাখলাম। আবার কি x0 y0 এটা একটা সলিউশন বলেও দিয়েছে। ঠিক আছে, এগেন x0 y0 is a solution of the equation, then সলিউশন মানে ইকুয়েশনে পুট করে দিলে স্যাটিসফাই করবে। x0 প্লাস by0 ইজ ইকুয়ালস টু c, 1 নম্বর ইকুয়েশন। এটা পেলাম। আর আমাকে কি বার করতে হবে? জেনারেল সলিউশন। আমি ধরে নিচ্ছি এগুলো সব আমরা যে থিওরামে দেওয়া আছে সেইগুলো থেকে লিখলাম, আমি আলাদাভাবে নতুন কিছু লিখিনি, যা যা থিওরামে দেওয়া আছে সেইগুলো লিখে দিয়েছি। এবার আমি চলে আসছি মেন জায়গায়, আমাকে বার করতে হবে জেনারেল সলিউশন। লেট x1 y1 ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য ইকুয়েশন। তাহলে জেনারেল সলিউশন যেহেতু, তাহলে এটাও ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে দেন x1 প্লাস by1 ইজ ইকুয়ালস টু c। ঠিক আছে, তাহলে আমার টার্গেট হচ্ছে এই x1 আর y1 এর ভ্যালু বের করা। এটা তো দেওয়াই ছিল এত দূর পর্যন্ত, এর উপর পর্যন্ত যা দেওয়া ছিল সেগুলোই লিখেছি। এবার আমাকে বার করতে হবে জেনারেল সলিউশন। আমি ধরে নিচ্ছি x1 y1টা জেনারেল সলিউশন। তাহলে জেনারেল সলিউশন যেহেতু ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে, এবার আমার টার্গেট হচ্ছে এখান থেকে যে করেই হোক x1 আর y1 এর ভ্যালু বের করব। তাহলে নাও from 2 minus 1 we have 2 থেকে 1 বাদ দিয়ে দিচ্ছি। তাহলে a ইন্টু x1 মাইনাস x0 প্লাস b ইন্টু y1 মাইনাস y0 ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল। দিস ইমপ্লাই a ইন্টু x1 মাইনাস x0 ইজ ইকুয়ালস টু মাইনাস অফ b y1 মাইনাস y0। এই জিনিসটাকে জাস্ট ওই দিকে নিয়ে গেছি, আর কিছু করিনি। তারপরের লাইনে a আর b এর ভ্যালু পুট করে দেবো, এই যে এখান থেকে আর এখান থেকে। তাহলে পুট যদি করে দিই, তাহলে r1d x1 মাইনাস x0 ইজ ইকুয়ালস টু মাইনাস r2d y1 মাইনাস y0। dd যদি কেটে যায়, তাহলে r1 ইন্টু x1 মাইনাস x0 ইজ ইকুয়ালস টু মাইনাস r2 ইন্টু y1 মাইনাস y0। ক্লিয়ার? তাহলে আমরা এতদূর পর্যন্ত যা পেলাম তাতে করে এই জিনিস আসলো যে r1 ইন্টু, এটা মানে তো ইন্টিজার, সরি এটা 0 2 নয়, x0 y0 সলিউশন, x1 y1 ও সলিউশন। তাহলে x0 y0 x1 y1 এগুলো সবই ইন্টিজার, লিনিয়ার ডাইফ্যান্টাইন ইকুয়েশনের সলিউশন যেহেতু। তাহলে আলটিমেটলি x1 মাইনাস x0 ইন্টিজার, y1 মাইনাস y0 ইন্টিজার, r1 r2 এরাও ইন্টিজার। তাহলে তাই যদি হয়, তাহলে দেখো আমি পরের লাইনে এরকম লিখতে পারি যে r1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করে দিই, তাহলে চলে আসবে দেখো যে মাইনাস r2 ইন্টু y1 মাইনাস y0 ডিভাইডেড বাই r1 ইজ ইকুয়ালস টু x1 মাইনাস x0। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি r1 দিয়ে ভাগ করি, যেটা আসছে সেটা ইন্টিজার আসছে, তাহলে আমি বলতে পারি দেয়ারফর r1 ডিভাইডস এটা। ঠিক আছে, তাহলে ঠিক তারপরের লাইনে দিস ইমপ্লাই r1 ডিভাইডস r2 ইন্টু y1 মাইনাস y0। মাইনাসটাকে সরিয়ে দিলাম, মানে এটাকে এই মাইনাসটাকে ডিভাইড করছে, মানে মাইনাসটাকে যদি সরিয়ে দিই তাকেও ডিভাইড করবে। এটা মানে কি, ধরো মাইনাস 10কে 2 দিয়ে বিভাজ্য, তাহলে 10কেও 2 দিয়ে বিভাজ্য, মাইনাসটাকে যদি সরাই
সেই জিনিসটাই আমি লিখলাম যে দেয়ারফর R1 ডিভাইডস R2 ইন্টু y1 মাইনাস y0। আচ্ছা, তারপরে চলে এসো যদি তাই হয় R1টা এটাকে ভাগ করছে, তার মধ্যে R1টা কিন্তু R2কে ভাগ করতে পারবে না। কেন? কারণ তারা একে অপরের সাথে প্রাইম হয়ে আছে। এদের গসাগু 1, একটু আগে আমরা দেখলাম গসাগু 1 মানেই এরা একে অপরের সাথে প্রাইম হয়ে আছে। যেমন ধরো 3 আর 5, এদের গসাগু 1, তাহলে ওরা একে অপরের প্রাইম। দেখো 3 আর 5 কেউ কাউকে ভাগ করতে পারে না। তাহলে এখানেও তাই, R1 এই জিনিসটাকে ভাগ করছে, তার মানে R1, তার মধ্যে R1 R2কে কখনোই ভাগ করতে পারে না। তাহলে অনলি পসিবিলিটি কি? R1 নিশ্চয়ই y0 মাইনাস y1টাকে ভাগ করেছে, তাই তো? আমি আবার বলছি, R1 এই দুটো সংখ্যার গুণফলকে ভাগ করছে, তার মধ্যে R1 R2টাকে কিছুতেই ভাগ করতে পারে না। তাহলে ভাগ করার পসিবিলিটি কোনটাকে? y1 মাইনাস y0কে। তাহলে এর ঠিক নিচে আমরা লিখব যে দেয়ারফর R1 ডিভাইডস y1 মাইনাস y0। তাহলে R1 যদি একে ডিভাইড করে, তার মানে R1টাকে কিছু ইন্টিজার দিয়ে গুণ করলে এটা আসা উচিত। যেমন ধরো ফর অ্যান এক্সাম্পল 2 ডিভাইড 16, তাহলে 16কে 2 ইন্টু সামথিং হিসাবে লেখা যায়। তাহলে এখানেও তাই, যে দেয়ারফর সো দেয়ার এক্সিস্ট অ্যান ইন্টিজার t such that y1 minus y0 is equals to t of r1. This imply y1 equals to y0 plus t r1. r1 এর ভ্যালু আমি পুট করে দিই। কোথা থেকে পুট করব? এই যে এটা হচ্ছে r1 এর ভ্যালু। দিস ইজ ইকুয়ালস টু y0 প্লাস a বাই d ইন্টু t। তাহলে y1 জেনারেল সলিউশনের y পার্টটুকু কি আসলো? y0 প্লাস a বাই d t। সেটাই দেখো আমাদের প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, সিমিলারলি আমাকে x1 এর ভ্যালুও বার করতে হবে। x1 এর ভ্যালুটা আমি কী করে বার করব? এই যে এইখানটায়, এই জায়গাটায় আমি পুট করে দিই y1 মাইনাস y0 এর ভ্যালুটা। তাহলে যদি পুট করে দিই, এটা ধরো কিছু একটা নাম দিয়ে দিলাম, হ্যাঁ, এটাকে 3 নম্বর দিয়ে দিলাম। এগেন ফ্রম 3 আমি যদি এইটা ভ্যালুটা পুট করে দিই, তাহলে আসছে দেখো a x1 মাইনাস x0 ইজ ইকুয়ালস টু মাইনাস b t r1। ক্লিয়ার? দিস ইমপ্লাই এর ভ্যালুটা আমি পুট করে দিচ্ছি। এর ভ্যালুটা দেখো কোনো এক জায়গায় লিখেছি যে r1d, এর ভ্যালুটা r1d কোনো এক জায়গায় লিখেছি। তাহলে r1d ইন্টু x1 মাইনাস x0 ইজ ইকুয়ালস টু মাইনাস b t। কি লিখলাম? হ্যাঁ, মাইনাস বি টি ইন্টু r1। আচ্ছা, বি এর ভ্যালু আমরা r2d জানি। তাহলে যদি পুট করে দিই, তাহলে r1 d কেটে গেল, তাহলে পড়ে থাকলে r1 ইন্টু x1 মাইনাস x0 ইজ ইকুয়ালস টু d কেটে গেলে, না আরও কাটছে, r1 কেটে গেল, d কেটে গেল, তাহলে পড়ে থাকছে x1 মাইনাস x0 ইজ ইকুয়ালস টু মাইনাস r2d। তাহলে x1 মানে কত? x0 প্লাস r2t। r2 এর ভ্যালু কত? r2 এর ভ্যালু হচ্ছে, দেখো আগে আমরা পেয়েছি r2 এর ভ্যালু হচ্ছে a বাই d t। এখানটা এখানটা একটা মাইনাস আছে, এটা মাইনাস। তাহলে এটাই আমরা চেয়েছিলাম, x1 মানে x0 মাইনাস a বাই d t। ক্লিয়ার? তাহলে আমরা যদি x0 y0 বলে একটা সার্টেন সলিউশন পেয়ে যাই, যেটাকে আমরা সিঙ্গুলার সলিউশন বলবো, যে 2,4 যদি একটা সিঙ্গুলার সলিউশন পেয়ে যাই, তাহলে সেখান থেকে আমরা জেনারেল সলিউশন কী করে পাবো? এটা হচ্ছে সেই জেনারেল সলিউশন পাওয়ার ফর্মুলা। ঠিক আছে, যেখানে টিটা হচ্ছে ইন্টিজার। এটাও খুব ইম্পর্টেন্ট থিওরাম, একদম আসার মতন, এটাও রেডি করে রাখবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবারে আমরা যে জেনারেল সলিউশনটা পেলাম, সেই জেনারেল সলিউশনটাকে একটু মডিফাই করতে পারি। কীরকম? ধরো আমরা তো পেলাম এই জিনিস, যে এইটা হয়ে গেল, এইটা হয়ে গেল জেনারেল সলিউশন। আবার যদি আমি টি এর জায়গায় মাইনাস টি পুট করি, তাহলে জেনারেল সলিউশন কেমন আসবে? x ইকুয়ালস টু x0 প্লাস b বাই টি
y is equals to y0 মাইনাস a বাই dt। যদি টি এর জায়গায় মাইনাস টি বসাই তাহলে এটা আসবে, তাহলে এটাও একটা জেনারেল সলিউশন, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে x0 ইজ ইকুয়ালস টু মাইনাস প্লাস বি বাই ডিটি, তাহলে মাইনাসের জায়গায় যদি এখানে প্লাস নিই তাহলে এই প্লাসের জায়গায় এখানে মাইনাস নিতে হবে। ক্লিয়ার? আবার যদি ডি মানে জিসিডি অফ এবি যদি 1 হয়ে যায়, হতেই পারে যদি ইকুয়েশনটা 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 10 থাকে, তাহলে a 2 b 3 এটার জিসিডি কত 1 যদি হয়, তাহলে জেনারেল সলিউশন কেমন আসবে? x ইকুয়ালস টু x0 প্লাস b বাই ডি, টি এর ভ্যালু 1, সিমিলারলি y ইকুয়ালস টু y0 মাইনাস a বাই টি, এটা একটা জেনারেল সলিউশন হয়ে যাবে। বা এই 1টা যদি এখানে পুট করো তাহলে এখান থেকে আমি পাবো x ইকুয়ালস টু x0 মাইনাস বিটি, y ইজ ইকুয়ালস টু y0 প্লাস এটি। তাহলে প্লাস দিয়ে জায়গায় যদি এখানে মাইনাস বসাও, মাইনাস জায়গায় প্লাস আসবে। তাহলে মেন থিওরাম এটা প্রমাণ, এটা হচ্ছে মেন প্রমাণ। তারপর এখান থেকে তুমি যদি এখানটায় প্লাস দেয় তাহলে টি এর জায়গায় মাইনাস টি পুট করবে, তাহলে অটোমেটিক এই রেজাল্ট চলে আসবে। বা যদি জিসিডি 1 দিয়ে দেয় তাহলে এখানটায় যদি মাইনাস দিয়ে থাকে জিসিডি 1 এবং এখানটা যদি মাইনাস দিয়ে থাকে, যে প্রমাণ করো যে এইটা একটা জেনারেল সলিউশন, তাহলে এতদূর পর্যন্ত আমরা আসবো, দিয়ে ডি এর ভ্যালু 1 পুট করে দেবো। বা যদি তোমাকে প্রমাণ করতে যাই যে জেনারেল সলিউশন এটা প্রমাণ করো, জেনারেল সলিউশন এটা প্রমাণ করো, এখানটা আমি একটু ভুল লিখেছি, ডি এর ভ্যালু 1, তার মানে এখানটায় ডি এর ভ্যালু 1 এটা, ঠিক আছে? তাহলে ওটা যদি এটা যদি প্রমাণ করতে দেয় তাহলে আমরা কি লিখবো? এতদূর পর্যন্ত আসবো, দিয়ে এখানটায় টি এর ভ্যালু মাইনাস টি পুট করবো, তারপর জিসিডির ভ্যালু 1 পুট করে দেবো। তাহলে অনেক রকমভাবে এটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, ঠিক আছে? তো আমাদের মোটামুটি লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশনের এই দুটোই আমাদের মেন থিওরাম, ঠিক আছে? এর পরের নেক্সট ভিডিওতে আমরা কিভাবে লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন সলিউশন করে, মানে একটা এক্সাম্পলস শিখবো, যে কোশ্চেন এরকম দিল যে সলভ দ্য লিনিয়ার ডাইফেন্টাইন ইকুয়েশন। তাহলে আমরা এগুলো সলভ করা শিখবো নেক্সট ভিডিওতে। আমি নেক্সট ভিডিও বানানোর পর তার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। নেক্সট ভিডিও পেতে গেলে তোমরা ডেসক্রিপশন বক্সটা দেখবে, ওখানটায় আমার সেকেন্ড ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে। ফার্স্ট ভিডিও আর দূর পর্যন্তই থাকলো আমাদের।